আন্তাসাও মনে মনে এটাই চেয়েছিলেন, কারণ তার একমাত্র মেয়ের বিয়েটা এভাবে নিরানন্দ আর বিশৃঙ্খলার মধ্যে দিয়ে শেষ হোক তা কোনো মাই চায় না। ওরা বিদায় নিতেই আরশাদ তালুকদার বুক চিরে এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রাত তখন প্রায় 10:30। বিধ্বস্ত কলরব ফিরে এলো। ড্রয়িং রুমের আবহাওয়া তখন টান টান উত্তেজনায় থমথমে। কলরবের পদধ্বনি শোনা মাত্র উপস্থিত সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। দিব্য ধীর পায়ে এগিয়ে গিয়ে ওর পথ আগলে দাঁড়াতেই কলরব অপরাধীর মতো মাথা নিচু করে ফেলল। দিব্য কড়া গলায় বলল, কোথায় ছিলিস তুই এতক্ষণ? এটা কোন ধরনের কাণ্ডজ্ঞানহীন আচরণ কলরব? কলরব মাথা তুলল না, তার কণ্ঠস্বর নিস্তেজ। পথ ছাড়ো ভাইয়া, এসব আর ভালো লাগছে না। তোমরা বিয়ে করতে বলেছো, আমি কথা রেখেছি। এখন দয়া করে আর অন্য কিছুর জন্য আমাকে বাধ্য করো না। দিব্য সরল না, বরং তার কণ্ঠস্বর আরো তীক্ষ্ণ হয়ে উঠল। বিয়ে করেছিস তো কি হয়েছে? তুই কি কারোর উপর দয়া করেছিস? শুধু কবুল বললে কি দায়িত্ব শেষ হয়ে যায়? এমনিতেই তোর খামখেয়ালিপনার জন্য আজ আমাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে। এখন নতুন করে ঝামেলা না বাড়ালে কি হচ্ছিল না? কলরব এবার স্থির থাকতে পারল না। আক্ষেপ নিয়ে সরাসরি দিব্যের চোখের দিকে তাকিয়ে বলল, বিয়েটা কি আমি নিজের ইচ্ছায় করেছি ভাইয়া? এই গুরুভার দায়িত্ব কি আমি চেয়ে নিয়েছি? হ্যাঁ, তোমাদের কথা শুনে আমি পুরো সততার সাথে নিয়ম মেনে বিয়েটা করেছি। কিন্তু বিয়েটা তোমাদের প্রয়োজনে, তোমাদের আভিজাত্য বাঁচাতে দিয়েছো, তাই এর বাকি দায়ভারও তোমরাই পালন করো। মাঝখান থেকে আমাকে কেন টানছো? দিব্যের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে কঠোর স্বরে গর্জে উঠল, মাথা খারাপ হয়ে গেছে তোর? কিছু বলতে বলছিস তখন থেকে? আমরা দায়িত্ব নেবো মানে কি? বিয়ে তুই করেছিস, এখন কি সংসারটা অন্য কেউ করে দেবে? আমার আর সহ্য হচ্ছে না এসব। আমাকে কি একটাবারও সময় দেওয়া উচিত ছিল না? তোমরা আমাকে পেয়েছোটা কি, যে যখন ইচ্ছা যা খুশি করিয়ে নেবে? আব্বু যখন নিজের পছন্দ মতো বিয়েটা দিয়েই দিয়েছেন, তখন সংসারটাও আব্বুকেই করতে বলো। বাকি কথাগুলো আর পূর্ণতা পেল না। দিব্যের শক্ত হাতের একটা প্রচণ্ড চর কলরবের গালের উপরে আছড়ে পড়ল। আকস্মিক এই শব্দে ড্রয়িং রুমে উপস্থিত সবাই যেন পাথরের মতো জমে গেল। অপমানে আর যন্ত্রণায় কলরব স্তব্ধ হয়ে একপাশে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। দিব্য রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে কাঁপছে। ঠিক সেই মুহূর্তেই অলেখা ঝড়ের বেগে ছুটে এসে কলরবের সামনে দাঁড়ালেন। দিব্যের দিকে আঙুল উঁচিয়ে তীক্ষ্ণ স্বরে গর্জে উঠলেন তিনি, খবরদার দিব্য, ওর গায়ে দ্বিতীয়বার হাত তোলার চেষ্টা করবি না, তাহলে ফল খুব খারাপ হবে। ও ভুল কি বলেছে শুনি? দিব্য একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সংবরণ করার চেষ্টা করলো। মায়ের এই অযৌক্তিক প্রশ্রয় তাকে আরো বিচলিত করে তুলল। সে শান্ত গলায় বলল, আম্মু প্লিজ, তুমি ওকে আর প্রশ্রয় দিও না। এই মুহূর্তে তোমার উচিত ওকে শাসন করা, অথচ তুমি উল্টো ওকে সমর্থন করছো। অলেখা পিছপা হলেন না। তিনি জেদ ধরে বললেন, করেছি, বেশ করেছি। কলরব, তুই এখন ঘরে যা। স্ত্রীর অবাধ্যতা দেখে আরশাদ তালুকদার গর্জে উঠলেন, তুমি কিন্তু বড্ড বড় বাড়াবাড়ি করছো আলেখা। এভাবে ওকে মাথায় তুলে ও রসাতলে যাবে। এমনিতেই বাকি কিছু রাখেনি। অলেখা সেই দিকে বিন্দুমাত্র কর্ণপাত করলেন না। তিনি অপলক দৃষ্টিতে দিব্যের দিকে তাকিয়ে রইলেন। ছলছলে চোখে কাপা কাপা গলায় বললেন, নিজের ছোট ভাইয়ের গায়ে হাত তুলছিস তুই? এত সাহস কোথায় পেলি দিব্য? আজ তুই প্রমাণ করে দিলি তোর শরীরে তোর বাবার রক্ত বইছে, কিন্তু আমি যে তোকে পেটে ধরলাম, নিজের রক্ত পানি করে লালন পালন করলাম, তার কি কোনো দাম নেই? এই শিক্ষায় বড় করেছি তোকে যে অকারণে নিজের ভাই বোনদের উপর হাত তুলবি? দিব্যের কণ্ঠে আর্তনাদ ফুটে উঠল। আম্মু, এসব কি বলছো তুমি? কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? আর অকারণে ওর কথাবার্তার অধ্যত্ত কি তোমার চোখে পড়লো না? অলেখা থামলেন না। তার দু চোখে অদ্ভুত কাঠিন্য। তপ্ত গলায় বললেন, হ্যাঁ, সব দেখেছি। আর এটাও দেখেছি যে ওর কোনো দোষ নেই। নবনী, সামলাও নিজের বরকে। আমার ছেলেকে শাসন করার সাহস যেন ও দ্বিতীয়বার না দেখায়। করলব, চল আমার সাথে। দিব্য যেন মুহূর্তেই পাথর হয়ে গেল। অলেখার এই অচেনা রূপ সে আগে কখনো দেখেনি। বিশেষ করে আমার ছেলে শব্দ দুটো তীরের মতো তার কানে বিঁধতে লাগলো। অলেখা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। কলরবের হাত শক্ত করে ধরে সিঁড়ির দিকে পা বাড়ালেন। কলরব নিজেও মায়ের এই আচরণে যার বর্ণনায় বিস্মিত। সে সিঁড়ি দিয়ে ওঠার সময় বারবার পিছন ফিরে দিব্যের সেই আহত আর বিমর্ষ মুখটার দিকে তাকালো। বসার ঘরেই শুনশান নীরবতা বিরাজমান। আরশাদ তালুকদার ধীর পায়ে এগিয়ে এসে দিব্যের কাঁধে হাত রাখলেন। অত্যন্ত মৃদু স্বরে বললেন,
মায়ের কথা কিছু মনে করিস না। জানি না ওর আজ কি হয়েছে, ছেলের চিন্তায় নিজের মাথাটাও বোধহয় বিগড়ে গেছে। তোর বরং ঘরে গিয়ে শুয়ে পড়, কাল সকালে অনেক ঢগল যাবে। দিব্য শুধু যান্ত্রিকভাবে মাথা নেড়ে সময় দিল। হ্যাঁ আব্বু। দিব্য শুধু যান্ত্রিকভাবে মাথা নেড়ে সায় দিল। আরশাদ তালুকদার নিজের ঘরের দিকে চলে গেলেন। নবনী শোয়ার ঘরে ফিরে এসেছে। দিব্য ওর পিছু পিছু ঘরে ঢুকলো। নবনী দেখলো দিয়া ঘুমিয়ে আছে। ও বিছানা ঠিক করে নেওয়ার আগেই দেখলো দিব্য কোনো কথা না বলে আবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। নবনী অবাক হয়ে ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। কলরব ধীর পায়ে নিজের ঘরে প্রবেশ করলো। ঘর জুড়ে তখনও গোলাপ আর রজনীগন্ধার মায়াবী সুবাসের মেলা। রঙিন পর্দা আর নিপুণভাবে সাজানো আলোকসজ্জার পুরো ঘরটা এক স্বপ্নপুরীর রূপ নিয়েছে। কিন্তু এই চোখ ধাঁধানো সৌন্দর্য ওই মুহূর্তের মধ্যে কলরবের বুকের ভিতরে এক প্রলয়কারী ঝড়ের সৃষ্টি করলো। যার উপস্থিতিতে এই আয়োজন সার্থকতা পেত সেই মানুষটি আজ নেই। গত কয়েক ঘন্টা বাইক নিয়ে পাগলের মতো সম্ভাব্য সব জায়গায় ইরাকে খুঁজেছে সে, কিন্তু কোনো হদিস মেলেনি। সে শুধু নিজের হাজারো প্রশ্নের উত্তর চেয়েছিল, যা আজও অজানাই রয়ে গেল। হঠাৎ বিছানার দিকে নজর পড়তেই কলরবের বুকটা ধক করে উঠল। ধবধবে সাদা চাদরের ওপরে রক্তলাল গোলাপের পাপড়ি দিয়ে নিখুঁত একটি হৃৎপিণ্ড আঁকা, যার মাঝখানে লেখা E+K। দৃশ্যটি দেখা মাত্রই কল্লব যেন হিতাহিত জ্ঞান হারিয়ে এক উন্মাদে পরিণত হলো। গায়ে সমস্ত শক্তি দিয়ে সেই মুহূর্তেই তছনছ করে দিল সাজানো বিছানাটা, সাথে পুরো ঘরের সব কিছু। কিন্তু সব লণ্ডভণ্ড করেও তার তপ্ত হৃদয়ে শান্তি মিলল না। উন্মত্তের মতো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে এক ঘুষি বসালো আয়নার উপরে। ঝনঝন শব্দে চুরমার হয়ে কাচের হাজারো টুকরো ছড়িয়ে পড়ল পুরো মেঝেতে। অলেখা বোধহয় ছেলের খোঁজেই এদিকে আসছিলেন। ঘরে পা দিয়েই আটকে তার আত্মা কেঁপে উঠল। পুরো ঘর যেন এক রণক্ষেত্র। মেঝেতে অগুছালোভাবে নিস্তেজ হয়ে বসে আছে কলরব। একটি হাঁটুর উপরে রাখা তার ক্ষতবিক্ষত হাতটি থেকে অবিরাম ধারালো লাল রক্ত চুইয়ে পড়ছে, অথচ কলরবের অভিব্যক্তিতে যন্ত্রণার রেশ মাত্র নেই। সে পাথরের মতো স্থির হয়ে বসে আছে। সাথে টাইলসের মেঝেটা তখন রক্তে ভেসে যাচ্ছে। অলেখা হাহাকার করে ছুটে গিয়ে ছেলের সামনে হাঁটু কেড়ে বসলেন। অস্থিরভাবে তাকে ধাক্কা দিয়ে আর্তনাদ করে উঠলেন, কলরব, আব্বু আমার, কি করেছিস সেসব তুই? কলরব ধীরে মায়ের দিকে মুখ তুলে তাকালো। ঠোঁটের কোণে এক ফালি বিস্ময় হাসি ঝুলিয়ে অত্যন্ত নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি একদম ঠিক আছি আম্মু, তুমি ভয় পেও না, আমি মরব না। ছেলের এমন মরণপণ উদাসীনতা দেখে অলেখা ডুকরে কেঁদে উঠলেন। তিনি পাগলের মতো কাব্যকে ডাকার জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন। কলরব তখনও রক্তস্নাত মেঝেতে ওইভাবেই একা বসে রইল। নবনীর কৌতূহল ক্রমেই আশঙ্কায় রূপ নিল। এই রাতের বেলায় লোকটা আবার নতুন কোনো ঝামেলার সৃষ্টি করবে না তো? তবে তাকে খুব বেশি দূরে খুঁজতে হলো না। তাদের ঘরের ঠিক পাশের ঘরটি থেকেই একটি ছন্দময় সশব্দ আঘাতের আওয়াজ ভেসে আসছিল। ঘরটি মূলত জিমের সরঞ্জাম দিয়ে সাজানো, যা দিব্যসহ বাড়ির ছেলেরা নিয়মিত ব্যবহার করে। নবনী ঘরের ভিতরে পা রাখতেই আতকে শিউরে উঠল। দিব্যের গায়ের মেরুন শার্টটা ঘামে ভিজে সপসপে হয়ে শরীরের সাথে লেপ্টে আছে। কপাল আর গাল বেয়ে ঘাম ঝরছে অজরে। সে উন্মাদের মতো পাঞ্চিং ব্যাগের উপরে একের পর এক ঘুষি চালিয়ে যাচ্ছে। নবনী বুঝতে পারল এটা দিব্য তালুকদারের পুঞ্জীভূত রাগের এক ভয়ঙ্কর বহিঃপ্রকাশ। কিন্তু এই মধ্যরাতে নিজের শরীরকে এইভাবে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। নবনী কাল বিলম্ব না করে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ঠিক পাঞ্চিং ব্যাগের সামনেই দাঁড়িয়ে পড়ল। দিব্য প্রচণ্ডভাবে চমকে গেল। তার উদ্যত হাতটা মাঝপথেই থেমে গেলেও পেছনের দিকে সরে যাওয়ার ভারী ব্যাগটা দোল খেয়ে ফিরে এসে সজোরে নবনীকেই ধাক্কা দিল। আকস্মিক এই ধাক্কায় নবনী ভারসাম্য সামলাতে না পেরে সরাসরি গিয়ে পড়ল দিব্যের প্রশস্ত বুকের ওপরে। দিব্য নিজের দু হাতে খপ করে আগলে নিল তাকে। পরক্ষণেই গম্ভীর কণ্ঠে ধমক ভেসে এলো, তুমি কি পাগল হয়ে গেছো? এই ব্যাগের ধাক্কা না খেয়ে যদি ভুল করে আমার ঘুষিটা তোমার মুখে পড়তো তবে কি হতে একবার ভেবে দেখেছো? নবনীর হৃৎপিণ্ড তখন সশব্দেই কাঁপছে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। সে কাঁপা কাঁপা দৃষ্টিতে মাথা তুলে দিব্যের চোখের দিকে চাইল। দিব্য তখন নিচের দিকে তাকিয়েছিল বিধায়
দুজোড়া চোখ এক হয়ে গেল। নবনী অতি মৃদু স্বরে বলল, আমি ভেবেছিলাম আপনি আমাকে আঘাত করতে পারতেন না। সত্যি কি পারতেন? মেয়েটার সেই সরল চাহনি আর সহজ স্বীকারোক্তিতে দিব্যের ভেতরে জমে থাকা ক্রোধের পাহাড়টা যেন মুহূর্তেই ধসে গেল। তার খুব হাসি পেল, কিন্তু বাইরের গম্ভীর্য বজায় রেখে সে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, আমার উপর এত বিশ্বাস তোমার? নবনীর সাজগোজ এখনো অমলিন। ঠোঁটের মাখানো গাঢ় লাল লিপস্টিকটা মৃদু আলোয় চকচক করছে। এত কাছ থেকে নবনীর মায়াবী মুখটা পরখ করতে গিয়ে দিব্যের নিজের গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে এলো। নবনীর সরে যাওয়ার কোনো তাড়া নেই, বরং সে যেন এক সম্মোহনে আটকে পড়ে আছে। দিব্যের পুরুষালী মন তখন কিছু অবাধ্য ইচ্ছে প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠল। নিজেকে সামলানো দায় হয়ে পড়েছে তার পক্ষে। এক অজানা আবেশেই দিব্য যখন নবনীর মুখশ্রীর খুব কাছে এগিয়ে এলো, নবনীর বুকের ভেতরটা তখন তীব্র আশঙ্কায় ধক করে উঠল। দুজনের ওষ্ঠের দূরত্ব যখন ন্যূনতম, নবনী তখন আড়ষ্টতায় চট করেই চোখ দুটো বুজে ফেলল। হৃদস্পন্দন তখন তার কানে বাজছে, কিন্তু পরবর্তী কয়েক মুহূর্ত কেবল উষ্ণ নিঃশ্বাসের পরশ ছাড়া আর কিছুই অনুভব করতে পারল না সে। নবনী দ্বিধা ভরে চোখ দুটো মিলতেই দেখল দিব্যের সেই গভীর আর তীক্ষ্ণ চোখ দুটো তাকে বিদ্ধ করছে। পরক্ষণেই দিব্যের গম্ভীর কণ্ঠস্বর কানে এলো, আমার সময় লাগবে নবনী। সকাল সকাল তালুকদার বাড়িতে সাজ সাজ রব পড়ে গেছে। বৌভাতের বিশাল আয়োজন, নিমন্ত্রিত অতিথিদের তালিকা দীর্ঘ, তাই শেষ মুহূর্তে কোনো কিছুই আর বাতিল করা সম্ভব হয়নি। পরিকল্পনা অনুযায়ী সকালেই নিজানাকে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা হবে এবং দুই পক্ষের মূল অনুষ্ঠান এই বাড়িতেই সম্পন্ন হবে। নবনী ধোয়া ওঠা কফির মগ হাতে শোয়ার ঘরে ঢুকেই দেখল ঘর খালি। দিব্যকে একটু আগে এখানে দেখেছিল, এখন সে নিরুদ্দেশ। বিছানার ওপরে একরাশ জামা কাপড় অগোছালো হয়েই পড়ে আছে। বোঝাই যাচ্ছে দিয়া আর তার আলমারি উজাড় করে পছন্দের সব ড্রেস বের করে রেখে গেছে। বাপ মেয়ে কারোরই দেখা নেই। নবনী কফির মগটা হাতে নিয়ে কৌতূহলবশত পাশের জিম রুমটায় উঁকি দিতেই দৃশ্যটা দেখে থমকে গেল। বাপ বেটি মিলেই সেখানে রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। 4 বছরের দিয়ার হাতেও তার পুচকে সাইজের বক্সিং গ্লাভস। সে দিব্যের সাথে লড়াইয়ে মত্ত। দিয়া বেশ হুকুমের সুরেই বলছে, পাপ্পা ডাউন ডাউন, এবার দিয়া মারবে। মেয়ের আবদার রাখতে দিব্য কিছুটা নিচু হতেই দিয়া কচি হাতে এক ঘুষি বসিয়ে দিল তার মুখে। অমনি দিব্য এমন ভাব করলো যেন প্রচণ্ড চোট পেয়েছে সে যন্ত্রণায় অভিনয় করে মেঝের ম্যাট্রেসের উপরে শটান হয়ে শুয়ে পড়ল। দিয়া খুশিতে আত্মহারা হয়ে লাফাতে লাফাতে চিৎকার করে উঠল, ইয়া, দিয়া চ্যাম্পিয়ন। দিব্য উঠে বসে মেয়ের উচ্ছ্বসিত মুখটা দেখে শব্দ করে হেসে ফেলল। নবনী দরজায় দাঁড়িয়ে অপলক চেয়ে রইল সেই হাসির দিকে। দিব্য তালুকদার সচরাচর গম্ভীর থাকতেই পছন্দ করে, কিন্তু হাসলে তাকে যে এতটা মোহনীয় লাগে তা নবনী জানে না। মাঝে মাঝেই তার খুব ইচ্ছে করে সামনে গিয়ে বলতে, একটু হাসুন না মশাই, হাসলে তো আর ট্যাক্স লাগে না। এত অহংকার কিসের? হঠাৎ দিয়ার নজর পড়ল দরজায় দাঁড়ানো নবনীর উপরে। সে মহা উৎসাহে হাতছানি দিয়ে ডাকলো, মাম্মা কাম কাম, দেখো দিয়ার পাপ্পা দিসুম দিসুম করছে। দিয়া বেশি জোর নাকি যেন বলে, ভুলে গেছি। দিব্য ঘাড় ঘুরিয়ে নবনীর দিকে তাকালো। তার চোখে তখনও হাসির রেশটুকু লেগে আছে। নবনী মৃদু হেসে দুজনের দিকে এগিয়ে এলো, বলল, শক্তিশালী। দিয়া গর্বিত ভঙ্গিতে বুক ফুলিয়ে বলল। হ্যাঁ। দিব্য ম্যাট্রেস ছেড়ে উঠে দাঁড়ালো। নবনী বিনা বাকি কফির কাপটা তার দিকে বাড়িয়ে দিতেই দিব্য সেটা হাতে নিল। গরম কফিতে এক চুমুক দিয়েই এক মুহূর্তেই প্রশান্তির অনুভব করলো সে। ঠিক সেই মুহূর্তেই ঝড়ের বেগে ঘরে ঢুকলো ইহান। সে আসতেই দিয়া উৎসাহ নিয়ে বলল, জানিস ইয়ান, আজকেও দিয়া চ্যাম্পিয়ন। ইহান একটু দম নিয়ে খিলখিল করে হেসে উঠল। হতাশ ভঙ্গিতেই নিজের মাথায় হাত রেখে বলল, আরে বুদ্ধ, চাচ্চু তোকে ইচ্ছে করে চিটিয়ে দেয়, চ্যাম্পিয়ন করে দেয়, তুই কিচ্ছু বুঝিস না। কথাটা শোনা মাত্রই দিয়ার খুশিতে ভরা মুখটা মুহূর্তেই মেঘলা হয়ে গেল। সে রাগে দৃষ্টিতে ইহানের দিকে তাকিয়ে পরক্ষণেই কোমরে হাত দিয়ে বাবার দিকে ফিরল বিচার সুলভ ভঙ্গিতে। জানতে চাই এটা কি সত্যি? দিব্য অপ্রস্তুত হয়ে পড়ল। সে অত্যন্ত নিরীহ মুখ করে দুই দিকে মাথা নেড়ে বোঝাতে চাইল যে ইহান একদম মিথ্যে বলছে।
সাথে সাথে সে ইহানকে চোখের ইশারায় শাসিয়ে দিল যেন আর একটা শব্দও না বাড়ায়। ইহান পরিস্থিতি বেগতিক দেখে সুর পাল্টে ফেলে বলল, আরে ধুর ওইসব বাদ দে, তুই আমার সাথে চল, তোকে দারুণ একটা জিনিস দেখাবো। দিয়ার কৌতূহল সব রাগ ঝাঁপিয়ে উপচে পড়ল। সে চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, কি জিনিস? সেটা গেলেই দেখতে পাবি, সারপ্রাইজ। দিয়া এক মুহূর্ত আর দেরি করলো না, উৎসাহী গলায় বলল। আচ্ছা চল। দিয়া ইহানের পিছু পিছু ঘর থেকে বেরিয়ে যেতেই জিম রুমটায় নিস্তব্ধতা নেমে এলো। নবনী লক্ষ্য করলো দিব্যের সারা শরীর ঘামে ভিজে সিক্ত। তার পরনের কালো টি শার্টটা শরীরের সাথে লেপ্টে আছে। কপাল আর গাল বেয়ে ঘামের বিন্দুগুলো গড়িয়ে পড়ছে। নবনী পাশের তাক থেকে একটা পরিষ্কার সাদা বর্ণের তোয়ালে তুলে নিয়ে দিব্যের দিকে বাড়িয়ে ধরল। দিব্য তখনও কফির কাপে চুমুক দিচ্ছিল। সে চোখ তুলে নবনীর দিকে তাকালো। নবনী তার সেই তীক্ষ্ণ দৃষ্টির সামনে টিকতে না পেরে অস্বস্তিতে চোখ সরিয়ে নিল। দিব্যর মনের কোণে কাল রাতের সেই মুহূর্তটা ভেসে উঠতেই এক অদ্ভুত অপরাধ বোধ কাজ করলো। মেয়েটি কাল নিজের সবটুকু আবেগ দিয়ে তার কাছে ধরা দিতে চেয়েছিল, অথচ সে ছিল নির্বিকার। কিন্তু মনের উপরে জোর খাটানো কি এতই সহজ? এক অজানা আশঙ্কা আর দোটানায় সে বারবার থমকে যায়। সে চায় না তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে তাদের সম্পর্কের এই পবিত্রতা ধূলিসাৎ হয়ে যাক। দিব্যকে চুপ করে থাকতে দেখে নবনী নিচু স্বরে বলল, কি হলো, এটা নিন। আব্বু আপনাকে খুঁজছিলেন, তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে যেতে বলেছেন। দিব্য ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে কিছুটা এগিয়ে এলো। কফির কাপে চুমুক দিয়ে বলল, আমি তো খাচ্ছি, তুমি তো চাইলে একটু সাহায্য করতেই পারো, তাই না? নবনী চট করে দিব্যের চোখের দিকে চাইল। ইশারা বুঝতেই তার এক মুহূর্ত সময় লাগলো না। দিব্যের গভীর মায়াবী চোখের মণি দুটো যেন হাসছে। নবনী বেশিক্ষণ সেই সম্মোহনী দৃষ্টির দিকে তাকিয়ে থাকতে পারল না। আড়ষ্টতায় চোখ সরিয়ে নিল। কম্পিত হাতে তোয়ালেটা দিব্যের কপালে ঠেকিয়ে ঘাম মুছতে শুরু করলো। দিব্য উচ্চতায় বেশ লম্বা হওয়ায় নবনীকে পায়ের পাতায় ভর দিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল। দিব্য তা লক্ষ্য করল। আচমকা এক হাতে নবনীর কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আরও কাছে টেনে নিল সে। নবনীর হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকেই গেল। দিব্য আলতো করে নবনীকে তুলে নিজের পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে দিল। নবনীর সারা শরীর এক অদ্ভুত শিহরণে কেঁপে উঠল। এত কাছ থেকে সে দিব্যের হৃদস্পন্দন ধকধকানি পর্যন্ত অনুভব করতে পারছে, অথচ দিব্য একেবারেই ভাবলেশীন, যেন কিছুই হয়নি। নবনী কাঁপা কাঁপা হাতে দিব্যের মুখটা মুছে দিয়ে যখনই একটু স্বস্তি পেতে চাইল, ঠিক তখনই দিব্য মাথাটা সামান্য উঁচু করে গলার দিকটা দেখিয়ে দিল। নবনী একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। মুহূর্তেই দিব্যের গম্ভীর মোলায়েম কণ্ঠস্বর তার কানের কাছে গুঞ্জরিত হলো। তোমার কি শরীর খারাপ লাগছে? নবনীর তখন মনে হলো তার শরীর নয়, বরং মনটাই আজ বড্ড এলোমেলো হয়ে যাচ্ছে। দিব্যের এই হঠাৎ প্রকাশ করা অধিকার বোধ তাকে যেমন আনন্দ দিচ্ছে, তেমনি এক অজানা অস্থিরতায় আচ্ছন্ন করে ফেলেছে। নবনী ভ্রু কুঁচকে বিস্ময় নিয়ে তাকালো, মাথা নেড়ে না বোঝালো। দিব্যের ঠোঁটের কোণে এক চিলতে ধূর্ত হাসির রেখা ফুটে উঠল। সে দম্বার পাত্র নয়। পুনরায় বেশ সিরিয়াস ভঙ্গিতেই প্রশ্ন করল, এত কাঁপছো যে? নবনী কোনো জবাব দিতে পারল না। তার গাল দুটো ততক্ষণে লাল হয়ে গেছে। না তাকিয়েও সে দিব্যের চোখে সেই কৌতুক ভরা চাহনি অনুভব করতে পারছিল। লোকটি কত বড় ধুরন্ধর, সব বুঝতে পেরেও ইচ্ছে করেই তাকে এভাবে জ্বালাচ্ছে, অথচ বাইরে এমন একটা গম্ভীর্য ধরে রেখেছে যে মনে হচ্ছে খুব বড় কোনো জীবন মরণ সমস্যা নিয়ে আলোচনা করছে। নবনী আর সহ্য হলো না। সে মৃদু মাথা নেড়ে দিব্যের পায়ের ওপর থেকে নেমে এলো। অতঃপর এক প্রকার ঝড়ের বেগেই ঘর থেকে বেরিয়ে গেল। তার দ্রুত প্রস্থান আর লজ্জামাখা মুখটা দেখে দিব্য এক মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই তার প্রাণখোলা হাসি পুরো রুমটাকে প্রতিধ্বনিত হলো। আন্তাসাদের বাড়িতে প্রস্থানের সময় ঘনিয়ে এসেছে। দিব্য দিয়াকে কোলে নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে রইল। কাব্য অত্যন্ত সন্তর্পণে কলরবকে নিয়ে এলো। দিব্যের ইচ্ছে হলো ভাইকে জড়িয়ে ধরে দুটো সান্ত্বনার কথা বলতে, কালকের জন্য সরি বলতে, কিন্তু কলরবের ওই নির্লিপ্ত আর নিথর চাহনি দেখে তার কণ্ঠস্বর যেন গলার কাছেই আটকে গেল। কলরব একবারের জন্য কারোর দিকে তাকালো না, যেন সেই পৃথিবীর অংশই নয়। তাকে গাড়িতে
বসিয়ে দিয়ে কাব্য এগিয়ে এলো দিব্যের কাছে। দিব্য ইশারায় কল্লবের হাতের ব্যান্ডেজের কথা জানতে চাইল। গত রাতের উন্মত্ততা আর কাজ ভেঙে হাত কাটার পুরো ঘটনাটাই নিচু স্বরে ব্যক্ত করল কাব্য। শুনে দিব্যের বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে বিষণ্ণ গলায় বলল, ওকে একটু বোঝাস কাব্য, এইভাবে পাগলামি করে তো আর জীবন চলে না। বাস্তবতা সবসময় আমার কল্পনার মতো রঙিন হয় না। অনেক সময় আমাদের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও নিয়তিকে মেনে নিতে হয়। আর সবচেয়ে বড় কথা, ওর সাথে যার বিয়ে হয়েছে সে আমাদের নিজানা। ওই মেয়েটার সাথে আমি কোনো অন্যায় হতে দিতে পারবো না। কাব্য জানালার কাছের ওপাশে বসে থাকা নিস্তেজ কল্লবের দিকে একবার তাকালো। তারপর দিব্যের কাঁধে হাত রেখে ধীর স্বরে বলল, একটু শান্ত হ, ওকে কিছুটা সময় দে। আবনি মারা যাওয়ার পর তুই কি একদিনেই স্বাভাবিক হতে পেরেছিলি? ওর আঘাতটা তো আরও টাটকা। তবে আমার মনে হয় না ও নিজুর সাথে কোনো রুক্ষ ব্যবহার করবে। তুই তো জানিস আমরা সবাই নিজুকে কতটা ভালোবাসি। দিব্যের দৃষ্টি তখন এদিকে ওদিকে কাঙ্ক্ষিত একজনকেই খুঁজে ফিরছিল। তাকে না পেয়ে সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কায়েব কোথায় রে? করলোককে যদি কেউ শান্ত করতে পারে তবে সেটা ওই। ও কেন এখন আসছে না? কাব্য একরাশ বিরক্তি আর দুশ্চিন্তা নিয়ে জবাব দিল, ওই ছাগলটার যে আবার কি হলো কে জানে। সকালে নাস্তার টেবিলে আসেনি। কুহু ডাকতে গিয়েছিল, বলল ওর শরীর নাকি ভালো না, যাবে না। সকাল থেকে ওর ওই চাঁদমুখ একবারও দেখতে পেলাম না। দিব্যের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কায়েফের মতো প্রাণবন্ত ছেলের এমন আচরণ স্বাভাবিক ঠেকল না তার কাছে। সে ঘড়ির দিকে তাকিয়ে বলল, আচ্ছা বাদ দে, আমাদের তো এখনই ফিরতে হবে। এমনিতে খুব বেশি লোকজন তো আর যাচ্ছে না। তুই বরং যাওয়ার আগে একবার ওকে দেখে আসতিস। শরীরটা যদি বেশি খারাপ না হয় তবে এ বিয়েতেও যাবে না। বলবি এটা বিশ্বাস করা একটু কঠিন। কলরবের সাথে ওর বন্ধুত্বের কথা তো জানিস। কাব্য পা চালিয়ে গাড়ির দিকে এগোতে এগোতেই ঘড়ির দিকে তাকালো। এখন চল, দেরি হয়ে যাচ্ছে। ফিরে এসে না হয় ওকে দেখে নিব। বরযাত্রী পৌঁছাতেই খুব একটা সময় লাগলো না। দুই বাড়ির দূরত্ব অতটাও না। নিজানাকে নিয়ে ওরা দ্রুতই রওনা হলো তালুকদার বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পা রাখতেই শুরু হলো বৌভাতের জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা। দুধ আলতা গায়ের রঙে নিজানাকে যখন লাল টুকটুকে বেনারসি আর ভারী সোনার গয়নায় সাজিয়ে স্টেজে বসানো হলো, তখন তাকে অপার্থিব সুন্দর লাগছিল। পাশে বসে আছে কলরব। তার চোখে মুখে কোনো আনন্দের লেশ নেই, বরং এক তীব্র ও অবদমিত আক্রোশ যেন ঝরে পড়ছে প্রতিটা নিঃশ্বাসে। অলেখা বেগমের সুবাদে কলরব পেয়েছে ধবধবে ফর্সা গায়ের রং। বিপরীতে আরশাদ তালুকদারের গায়ের রং চাপা হওয়ায় দিব্য আর কুহু দুজনেই কিছুটা শ্যামাবর্ণের পেয়েছে। তবে আজ এই বৈরিতার মাঝেও পাশাপাশি বসা নবদম্পতিকে দেখে মনে হচ্ছিল যেন বিধাতা নিজ হাতেই তাদের মানানসই করে গড়িয়েছেন। দুইজনকেই খুব সুন্দর মানিয়েছে। খাওয়া দাওয়ার ধুম পড়ে গেছে চারিদিকে। দিয়া আজ বড্ড অবাধ্য হয়ে উঠেছে, কিছুতেই খেতে চাইছে না। নবনী যখন দিয়াকে সামলাতে ব্যস্ত, ঠিক তখনই দিব্যের গম্ভীর কণ্ঠস্বর তার কানে এলো। অবচেতন মনেই সেদিকে তাকাতেই নবনীর বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। দিব্যের সামনে দাঁড়িয়ে আছে অসীম। নবনী নিজেকে সামনে নিয়ে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো। এই মানুষটাকে সে ঘৃণা করতে চায়, তার স্মৃতি ধুয়ে মুছে ফেলতে চায়। ইদানিং সংসারের চাপে অসীমকে মনে করার ফুরসত পায়ও না। তবুও বুকের গভীরে লুকানো সেই পুরনো ক্ষতটা আজ যেন বড্ড বেশি টনটন করে উঠল। পৃথিবীতে সবচেয়ে অপছন্দের কাউকে ভালোবাসা যতটা কঠিন, তার থেকে কয়েক গুণ বেশি কঠিন ভালোবাসার মানুষকে ঘৃণা করা। নবনী কাছে আসতেই অসীমের অস্বস্তি স্পষ্ট হয়ে উঠল। মেরুন রঙের শাড়ি আর মানানসই অলঙ্কারে নবনীকে আজ এতটাই স্নিগ্ধ আর মোহনীয় দেখাচ্ছে যে অসীমের চোখ ধাঁধিয়ে গেল। সে বুঝতে পারছে না কেন তার এমন হচ্ছে। তার পাশেই তো দাঁড়িয়ে আছে সেই মেয়েটি যার জন্য সে নবনীকে অবলীলায় ত্যাগ করেছিল। অসীমের কাছে এই মেয়েটিকেই নবনীর চেয়ে সেরা বলে মনে হয়েছিল এবং তারা খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। দিব্য অসীমের পাশে থাকা মেয়েটিকে ইশারায় দেখিয়ে নবনীকে উদ্দেশ্য করে বলল, নবনী, উনি অসীমের বাগদত্তা। কয়েকদিনের মধ্যে ওনাদের বিয়ে। তুমি ওনাকে একটু ওদিকটা নিয়ে যাও তো, দেখো ওনার যেন কোনো অসুবিধা না হয়। নবনীর দৃষ্টি মেয়েটার উপরে স্থির হলো। মেয়েটির পরিপাটি মেকআপ আর আধুনিক পাশ্চাত্য পোশাক তাকে এক অন্যরকম অভিজাত্য দিয়েছে।
স্বীকার করতেই হয় সে অসম্ভব সুন্দরী। অসীমের পাশে তাকে বেশ মানিয়েছ। নবনীর বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য দুমড়ে মুচড়ে গেল। তবে এই রূপের চাকচিক্যই ছিল তাকে অনায়াসে ত্যাগ করার মূল কারণ। মেয়েটি সৌজন্যের হাসি হেসে হাত বাড়িয়ে দিল। হ্যালো, আমি রোশনি। নবনী নিজের ভেতরে ঝড় গোপন করে ঠোঁটের কোণে এক চিলতে কৃত্রিম হাসি ফুটিয়ে তুলল। হাত মিলিয়ে ধীর গলায় বলল, আমি নবনী, আসুন আমার সাথে। আর হ্যাঁ, অসীম এবং আপনাকেও কংগ্রেচুলেশনস। অসীম শুধু এক পলক নবনীর দিকে তাকিয়ে মৃদু হাসল। তাতে অপরাধবোধ ছিল নাকি অবজ্ঞা তা বোঝা গেল না। রশনি নবনীকে একবার আপাতমস্তক দেখে নিয়ে তৃপ্তির হাসি হাসল। তারপর আর চোখে দিব্যের দিকে তাকিয়ে পুনরায় নবনীর দিকে ফিরে বলল, ধন্যবাদ। অনুষ্ঠান তখন শেষের দিকে। গোধূলির আলো ফিকে হয়ে সন্ধ্যা নামার উপক্রম। তালুকদার বাড়িতে এক ভারী স্তব্ধতা নেমে এলো। আন্তাসারা নিজানাকে রেখে বিদায় নেবেন। প্রথা অনুযায়ী এটি ব্যতিক্রম হলেও বিচ্ছেদের মুহূর্তটা তো একই করুন। নিজানা তখনও পাথর প্রতিম। তার চোখে জল নেই, মুখে হাসি নেই। এক কিশোরী বধূর যে চাঞ্চল্য থাকার কথা তার বদলে সেখানে বিরাজ করছে এক গুমোট নির্লিপ্ততা। আন্তাসা মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু নিজানা সবার আড়ালে অত্যন্ত সন্তর্পণে নিজেকে মায়ের বাঁধন থেকে ছাড়িয়ে নিল। আন্তাসা অবাক হলেন না। তিনি জানেন মেয়ের এই পাহাড় সম অভিমান গলতে সময়ের প্রয়োজন। নিজানার বাবা নওয়াজ চৌধুরী এগিয়ে এলেন। কম্পিত হাতে কলরবের হাতের উপরে নিজানার কোমল হাতটি রাখলেন। পৃথিবীর যে কোনো বাবার জন্য এটি বোধহয় সবচেয়ে দহনকাল। নিজের তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটাকে সারা জীবনের জন্য অন্য কারোর জিম্মায় সঁপে দেওয়া। নওয়াজ চৌধুরীর চোখের কোণে অশ্রুতে চিকচিক করে উঠল। তার কণ্ঠে আবেগে থরথর করে কাঁপছে। ধরা গলায় বললেন, দেখো কলরব, আজ সবাই দেখছে আমি আমার মেয়েকে বিদায় দিচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি নিজের কলিজাটা ছেড়ে তোমার হাতে তুলে দিচ্ছি। ছোটবেলা থেকে ওকে ফুলের টুকাটি পর্যন্ত লাগতে দিইনি। বড্ড আদরে আগলে রেখেছি ওকে। পারলে সারা জীবন নিজের বুকের ভিতরে ওকে লুকিয়ে রাখতাম, কিন্তু নিয়তির কাছে আমি নিরুপায়। তবু এইভাবে কিছুটা শান্তি পাচ্ছি যে ওকে কোনো অচেনা পরিবেশে পাঠাতে হচ্ছে না। সত্যি বলতে এই মুহূর্তে আমি ওর বিয়ে দিতে একদমই প্রস্তুত ছিলাম না। শুধু তোমার বাবার পুকুর স্বনির্ভর অনুরোধে মত দিয়েছি। আজ থেকে তোমার সম্পর্কের সমীকরণ বদলে গেল। সংসার বড় কঠিন জায়গা বাবা, এখানে মান অভিমান থাকবেই, কিন্তু তুমি ওকে বিয়ে করেছো মানে এই নয় যে ওর সাথে খুশি করার অধিকার পেয়ে গেছো। কলরব পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। তার চারপাশের এই কান্নাকাটি উপদেশ আর আবেগী পরিবেশটাকে চরম ন্যাকামি বলে মনে হচ্ছে। বুকের ভেতরটা তার বিষাক্ত হয়ে আছে। পরিস্থিতির চাপে সে কেবল মুখ বুজে সবটুকু সহ্যই করে যাচ্ছে। নওয়াজ চৌধুরী নিজের চশমাটা মুছে নিয়ে নিজেকেই সামলে নিলেন। তারপর আবারও অত্যন্ত ভারাক্রান্ত গলায় বললেন, যদি কখনো কোনো দিন মনে হয় তুমি আর আমার মেয়ের সাথে থাকতে পারছো না, কিংবা ওকে সহ্য করা তোমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে, তাহলে তুমি নিয়াজাকে কিছু বলো না, সরাসরি আমাকে খবর দিও। আমি যেভাবে আজ ওকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি, ঠিক সেভাবেই ওকে আমার বুকে ফিরিয়ে আনবো। পরিস্থিতি কিছুটা হালকা করতে আরশাদ তালুকদার এগিয়ে এসে নওয়াজ চৌধুরীর কাঁধে হাত রাখলেন। অভয় দিয়ে তিনি মৃদু স্বরে বললেন, কী সব বলছো ভাই? আমার ওপর কি তোমার বিন্দুমাত্র ভরসা নেই? নিজানা তো তোমার মেয়ে নয়, ও তো আমাদেরও মেয়ে। ছোট থেকে দেখছি ওকে। তুমি নিশ্চিন্ত থাকো, ও এখানে আগের মতো আদরেই থাকবে। নওয়াজ চৌধুরী মৃদু হাসলেন। তিনি আরশাদ তালুকদারের হাত চেপে ধরে ধরা গলায় বললেন, না 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 ভাইয়া, আপনার উপর বিশ্বাস থাকবে না কেন? তবে দিন শেষে নিয়াজাকে তো কলরবের সাথেই বাকিটা জীবন কাটাতে হবে। আমি শুধু ভবিষ্যতের কথা ভেবেই বলছি। কলরব আমার মেয়েটাকে অন্তত কোনো আঘাত না দিক। আমি বেঁচে থাকতে সেটা সহ্য করতে পারবো না। ওর খেয়াল রেখো কেমন? আরশাদ তালুকদার আবারও আশ্বস্ত করলেন। নওয়াজ চৌধুরী যখন নিজানার দিকে তাকালেন, এতক্ষণে পাথর হয়ে থাকা মেয়েটি আর নিজেকে ধরে রাখতে পারল না। এক বুক হাহাকার নিয়ে সে ডুকরে কেঁদে উঠল এবং জাপটে ধরল তার বাবাকে। হাউমাউ করে কাঁদতে থাকা নিজানাকে দেখে নওয়াজ চৌধুরীও শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন। শেষ কবে তিনি এভাবে কেঁদেছিলেন তা হয়তো স্মৃতির পাতায় ধুলো জমে গেছে।
বেশ দীর্ঘ সময় নিয়ে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন নওয়াজ চৌধুরী ও তার পরিবার। ওরা বিদায় নিতেই শুরু হলো গৃহপ্রবেশের আনুষ্ঠানিকতা। ছেলের বউ হিসেবে অলেখারও তো বরণ করে নেওয়ার কথা ছিল, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তেই অটল। অনেক অনুনয় বিনিময় আর বোঝানোর পরেও তিনি নিজের ঘরের দরজা খুললেন না। সকাল থেকে একবারের জন্য বের হননি তিনি। অলেখার এই অনুপস্থিতি উপস্থিত আত্মীয় স্বজনদের মাঝে এক অস্বস্তিকর গুঞ্জনের সৃষ্টি করল। শেষমেশ কোনো উপায় না পেয়ে মাঝা একাই ওদের বরণ করে ঘরের ভিতরে প্রবেশ করালেন। নিজানা নিপুণভাবে সাজানো ফুলসজ্জার ওপরে আড়ষ্ট হয়ে বসে আছে। ঘরের দরজার ওপাশে হৈহুল্লোড় দলা পাকিয়েছে। কাজিনদের ছোটোখাটো একটা দল রীতিমতো ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। বাইরে কাব্য আর কলরবের বন্ধুরা ওকে এক প্রকার জোর করেই টেনে হিঁচড়ে দরজার সামনে নিয়ে এসেছে। দলের মূল হোতা মৌনিতা বেশ চড়া গলায় দাবি তুলল, পুরো 50,000 টাকা লাগবে, তবে দরজা ছাড়বো। জলদি বের করো ভাইয়া। কলরবের দু চোখে তখন রাজ্যের নির্লিপ্ততা। সে এক মুহূর্ত মৌনিতার দিকে তাকিয়ে থেকে অত্যন্ত নিরুত্তাপ গলায় জবাব দিল, আমার কাছে এই মুহূর্তে 50 টাকাও নেই। ছাড়লে ছাড়ো, নয়তো অন্য কোনো ঘরে গিয়ে শুয়ে পড়ছি। এই মস্ত বড় বাড়িতে শোয়ার মতো ঘরের অন্তত অভাব নেই। কথাটা ঘরের ভিতরে নিজানা কানে পৌঁছাতেই তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এটা কলরব, ওর থেকে এই ধরনের অসংলগ্ন উত্তর ছাড়া আর কী বা আশা করা যায়। এদিকে মৌনিতা তো রীতিমতো আকাশ থেকে পড়ল। পরিস্থিতি যে কতটা সঙ্গীন সেটা সে আঁচ করতে পারলেও এই মুহূর্তে কলরবকে আর বেশি রাগানোর সাহস পেল না। সে কিছুটা চুপসে গিয়ে করুণ স্বরে বলল, এটা কেমন কথা ভাইয়া? তোমার ভাই বোনেরা কত আশা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে, আর আজকে তোমাদের বাসর রাত। তুমি কেন অন্য ঘরে শুতে যাবে? কলরব কোনো প্রতিউত্তর করল না। তার আসলে এই সাজানো গোছানো ঘরের ভিতরে পা রাখার বিন্দুমাত্র ইচ্ছে নেই। বুকের ভেতরে যে আগ্নেয়গিরিটা দাউ দাউ করে জ্বলছে, তাতে যেন সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে এই বন্দি দশা থেকে মুক্ত হয়ে যেতে ইচ্ছে করছে। কাব্য ছোট ভাইয়ের এই অস্থিরতা বুঝতে পেরে পকেট থেকে একটি টাকার বান্ডিল বের করে মৌনিতার দিকে বাড়িয়ে দিল। এইখানে যা আছে তা নিয়ে আপাতত খুশি থাকো, আর পথ ছাড়ো। এমনিতেও অনেক রাত হয়ে গেছে। তুমি বড় ভাবি হও, একটু তো চক্ষু লজ্জা থাকা উচিত। দেবরের পকেটের শোচনীয় অবস্থাটা কি বুঝতে পারছো না? মৌনিতা টাকার বান্ডিলটা হাতে নিয়ে একটু মুখ ভেঙিয়ে বলল, আসছে, বুঝেছি বলেই তো কম চেয়েছি। কাব্য বাঁকা হেসে টিপুনি কাটল। এইটা যদি তোমার কাছে কম হয়, তবে বেশি চাইলে কি ওর ভাগের সম্পত্তিও লিখে নিতে চাইতে? মৌনিতা তেলে বেগুনে জ্বলে উঠল। বাজে কথা বলো না তো কাব্য, এখানে ঠিক কত আছে শুনি। কাব্য নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, যত আছে ততই আছে, এইটাই নিতে হবে, উপায় নেই। নাটক না করে পরিমাণটা বলো। মৌনিতা চোখ কপালে তুলে বলল, অসম্ভব, 30,000-এ হবে না, আমাদের দাবি 50। কাব্য একটু বিরক্তই হলো। সে কলরবের কাঁধে হাত রেখে দরজার দিক থেকে ঘুরে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, তোমাকে নিতে হবে না। এই কলরব, চল আমার সাথে। তুই আজ অন্য ঘরেই থাকবি। আমার তোর কথা আগেই মানা উচিত ছিল। মৌনিতার আত্মবিশ্বাস টিকল না। মিনমিন করে বলল, আচ্ছা ঠিক আছে, হয়েছে, ভাই এই ঘরেই থাকুক, কিন্তু তুমি আজ নিজের ঘরে ঢুকতে পারবে না, তোমাকে আজ অন্য ঘরেই কাটাতে হবে। এই তোমরা সবাই চলো আমার সাথে। কথাটা বলেই মৌনিতা বিজয়ের হাসি হেসে দলবল নিয়ে করিডর ধরে হাঁটা ধরল। চারপাশ থেকে কাজিনদের হো হো হাসির শব্দ ভেসে এলো। কাব্য অত্যন্ত নিরীহ আর করুণ চোখে মৌনিতার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তারপর বিড়বিড় করে বিরক্ত গলায় বলল, তুমি সব সময় সুযোগ পেলেই আমাকে জব্দ করো, তাই না? স্বামী নির্যাতনের কোনো জুৎসই কেস যদি থাকতো, তবে তুমি কখনো জেল থেকে বের হতে পারতে না মৌনিতা। সারা জীবন ওখানে এখানে টানতে হতো তোমাকে। কাব্যের এই অসহায় উক্তিতে করিডরের হাসির রোল আরও একবার উঠল। কাব্যসহ বাকিরা চলে যাওয়ার পর করিডোরের কোলাহল এক নিমিষেই মিলিয়ে গেল। কলরব স্তব্ধ হয়ে দরজার চৌকাঠে দাঁড়িয়ে রইল। বাইরের পৃথিবীর শব্দগুলো গায়েব হতেই নিজানার বুকের ভেতরটা কেমন এক অজানা অস্বস্তিতে মোচড় দিয়ে উঠল। নিজের বর্তমান অবস্থানের কথা ভাবতেই তার সর্বাঙ্গে এক শুষ্ক কাঁপন খেলে গেল। হৃদস্পন্দন যেন অবাধ্য হয়ে নিজের কানেই আছড়ে পড়ছে বারবার।
রক্তিম স্বচ্ছ ওড়নার ঘোমটার আড়াল থেকেও নিজানার স্পষ্ট টের পেল কল্লব ঘরে ঢুকেছে। এই চঞ্চল খামখেয়ালি ছেলেটা আজ থেকে তার সামনে, তার সারা জীবনের সঙ্গী। ভাবতেই নিজানা এক অদ্ভুত আড়ষ্টতায় কুঁকড়ে যাচ্ছিল, একটা অন্যরকম অনুভূতি যা আগে কখনো সে অনুভব করেনি। কিন্তু কল্লব কোনো বাক্য ব্যয় করল না, এমনকি নিজানার ঘুমটা সরিয়ে একবার দেখার সামান্য চেষ্টাও করল না সে। অত্যন্ত নিরাসক্ত ভঙ্গিতে আলমারি থেকে নিজের পোশাক বের করে নিয়ে নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে গেল। পরক্ষণেই ওয়াশরুম থেকে ঝর্ণার অবিরাম জল পতনের শব্দে ভেসে আসতে লাগলো। বেশ অনেকটা সময় পার হয়ে গেল, কিন্তু কলরব বের হওয়ার কোনো নামগন্ধই নেই। নিজানা এবার বেশ বিরক্ত হয়ে উঠল। বিরক্তিতে সে নিজেই নিজের ঘোমটাটা এক ঝটকায় সরিয়ে সেদিকে তাকালো। জীবনে আজই প্রথম শাড়ি পরেছে সে, তার উপরে ভারী গয়নার বিড়ম্বনা। শাড়ির ভাঁজে তার গয়নার ভারে সে রীতিমতো নাজেহাল হয়েই পড়েছে। আর সামান্য একটু শেরওয়ানি আর কোট পরে এই ছেলের কি এমন অসহ্য কষ্ট হলো যে যুগের পর যুগ ধরে এভাবে গোসল করতে হচ্ছে। দরজায় খট করে শব্দ হতেই নিজানা সচকিত হয়ে উঠল। বুকের ভিতরের অবাধ্য কাঁপনটা মুহূর্তেই তীব্রতর হলো। নিজেকে নিজেই শান্ত করার চেষ্টা করলো। আশ্চর্যের বিষয় তো, এ তো সেই চেনা কলরব। একে এত ভয় পাওয়ার কি আছে? কলরব ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার পরনে এখন কালো প্যান্ট আর একটি কালো টি শার্ট। ভেজা চুলগুলো সাদা তোয়ালে দিয়ে মুছতে মুছতে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার দিকে তাকিয়ে কলরব একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। আরশাদ তালুকদার দক্ষ হাতে ঘরের সব কিছুই প্রায় আগের মতো করেই দিয়েছেন। ভাঙা আয়নাটাও বদলে নতুন লাগানো হয়েছে। দেখে বোঝার উপায় নেই যে গত রাতে এই ঘরটি এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। নিজানা বিছানায় বসে আর চোখে কলরবকে দেখছিল। মনে মনে একরাশ বিস্ময় দানা বাঁধল তার। ছেলেটা কথা বলছে না কেন? অন্তত এইটুকু তো বলাই যায়, নিজানা তুইও ক্লান্ত, ফ্রেশ হয়ে নে অথবা ঘুমিয়ে পড়। কোনো সৌজন্যবোধ কি ওর নেই? ঠিক তখনই নিজানার মনে পড়ল মৌনিতার শিখিয়ে দেওয়া কথাগুলো। মৌনিতা বারবার বলেছিল কলরব ঘরে এলে তাকে যেন অন্তত একবার সালাম করা হয়। নিজানার প্রচণ্ড সংকোচ আর আড়ষ্টতা বোধ হলো, তবুও সে বিছানা ছেড়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো। কলরব তখন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে ব্যস্ত। নিজানা পা টিপে টিপে ওর কিছুটা কাছে গিয়ে দাঁড়াতেই আয়নার প্রতিবিম্বে তার ছায়া ভেসে উঠল। কলরব ড্রায়ার থামিয়ে ঝট করে পেছনে ঘুরে তাকালো। সে কিছুই বলল না, শুধু তীক্ষ্ণ আর হিমশীতল দৃষ্টিতে নিজানার আপাতমস্তক বিদ্ধ করতে লাগলো। নিজানা আড়ষ্টতায় কুঁকড়ে গেলেও নিয়ম রক্ষার খাতিরে নিচু হয়ে সালাম করতে চাইল, কিন্তু এক মুহূর্তের ব্যবধানে কলরব ছিটকে অনেকটাই পিছনে সরে গেল। তার কণ্ঠস্বর কড়া। সমস্যা কি তোর? ঠিক কি চাস তুই? নিজানা বিস্ময়ে সোজা হয়ে দাঁড়ালো। পুরোপুরি বোকা বনে যাওয়ার মতো অবস্থা তার। আশ্চর্য, সে আবার কি চাইবে? সে অত্যন্ত নিচু স্বরেই বলল, এটা তো নিয়ম, ভাবি বলেছে আমাকে করতে, তাই করো, নয়তো আমারও কোনো শখ নেই তোমার পায়ে পড়ার। নিজানার এই সোজাসাপটা উত্তর যেন আগুনের ওপরে ঘি ঢালল। কলরব আচমকা এগিয়ে এসে নিজানার একটি বাহু সজোরে চেপে ধরে তাকে নিজের বুকের কাছে টেনে আনলো। কলরবের এই আকস্মিক রুক্ষ আচরণে নিজানা পুরোপুরি হতভম্ব হয়ে গেল। ওর চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঠিকরে বের হচ্ছে। নিজানা এই অহেতুক রাগের কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেল না। সে যখন বিমূঢ় দৃষ্টিতে চেয়ে রইল, তখন কলরব দাঁতে দাঁত পিষে অত্যন্ত ধিক্কারের স্বরে বলল, পায়ের পড়ার শখই যদি না থাকবে তবে এই বিয়েটা করতে রাজি হয়েছিস কেন? রাগের বশভূতি হয়ে কলরব নিজানার বাহুতে সজোরে চাপ প্রয়োগ করলো। ব্যথায় নিজানার চোখ মুখ কুঁচকে এলো। তার সুকোমল ত্বকে কলরবের আঙুলের ছাপ বসে যাচ্ছে। এই আচরণের গূঢ় রহস্য তার বোধগম্য না হলেও অবজ্ঞা আর অপমানের তীক্ষ্ণ স্বরগুলো ঠিকই তার বুকে বিদ্ধ করল। চোখের কোণ দুটো মুহূর্তেই চিকচিক করে উঠল অশ্রুর ভারে। সে রুদ্ধ গলায় বলল, লাগছে আমার, ছাড়ো, কি করছো তুমি? কলরব ছাড়ল না, অন্য হাতে নিজের বুকের বাঁ পাশে সজোরে আঘাত করলো। উম্মাদের মতো চিৎকার করে বলে উঠল, লাগুক, আমারও এখানে প্রচণ্ড লাগছে। যখনই তোকে চোখের সামনে দেখছি আমার মনে মস্তিষ্কে শরীরের প্রতিটি রন্ধ্রে এক ভয়াবহ যন্ত্রণা হচ্ছে। তুই কেন এমনটা করলি নিজানা? নিজানার মস্তিষ্ক যেন এক নিমিষেই শূন্য হয়ে গেল। কলরব তাকে এতটাও পছন্দ করে?
তাকে বিয়ে করতে হয়েছে বলে এতটা কষ্ট হচ্ছে ওর? নিজানা নিজেকে সামলে নিয়ে ধরা গলায় বলল, তুমি খুব ভালো করেই জানো আমি কেনই বিয়েটা করেছি। তুমি যে কারণে না বলতে পারোনি, আমিও ঠিক সেই কারণেই আজ এই সাজে তোমার সামনে দাঁড়িয়ে আছি। কলরব ওর কথায় বাধা দিয়ে তাচ্ছিল্যের সুরে হেসে উঠল। হুম, আমার আর তোর কারণ মোটেও এক নয় নিজানা। আমি ইরাকে ভালোবাসতাম, সেটা কি তুই জানতিস না? আব্বুকে এই বিয়েতে রাজি করাতে আমাকে কতটা অপমান আর লাঞ্ছনা সহ্য করতে হয়েছে তা জানিস? শেষমেশ আমার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল বলেই কোনো উপায় ছিল না। কিন্তু তুই তো তোর বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। তোকে কি কেউ জোর করতো? আর আমি তো কোনো কালই তোর পছন্দের তালিকায় ছিলাম না। তবে কেন শেষ মুহূর্তে এই বিয়েতে রাজি হলি? একবার না কি করতে পারলি না? নিজানার কানের ভেতরটা যেন মুহূর্তেই ঝাঝা করে উঠল। বুকের গভীর থেকে এক রহস্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণার ঢেউ আছড়ে পড়ছে তার কণ্ঠে। এতক্ষণ সব অপমান, সব অবজ্ঞা নির্ভীকতেই সয়ে যাওয়ার চেষ্টা করলেও কলরব অন্য কাউকে ভালোবাসতো, এই সত্যটা যেন তপ্ত সীসার মতো তার কানে বিঁধল। নিজানা কথা হারিয়ে ফেলল। তার নির্বাক উপস্থিতি দেখে কলরব পুনরায় কর্কশ স্বরেই থমকে উঠল। তুই অবশ্য কি বা বলবি? জীবনে তো কখনো মায়ের কথার উপর কথা বলার সাহস পেলি না। সারাক্ষণ হ্যাঁ মাম্মি জি মাম্মি করে তো জীবনটা কাটিয়ে দিলি। বাইরে নিজেকে বড্ড স্মার্ট দেখাস, অথচ আসলে তুই একটা বুদ্ধিহীন নিরেট বস্তু। কিন্তু বিয়ের মতো একটা বিষয় নিয়ে তুই সমঝোতা করলি কি করে? তাও আবার আমার সাথে তো তোর কোনো দিনই মতের হতে দেখিনি। তুই আমি আকাশ আর মাটির মতো, নাকি অন্য কোনো বিষয় ছিল? ঝগড়া করতে করতে কি শেষে ভালোবেসে ফেলেছিস আমায়? নিজানা সারা গা রাগে রিরি করে উঠল। ছেলেটার অসভ্যতা আর সীমালঙ্ঘন করা কথাবার্তা তার ধৈর্যের বাঁধ ভেঙে দিল ওর। এক হাতে গাল বেয়ে পড়া নোনা জলগুলো মুছে নিয়ে ক্ষুব্ধ গলায় বলল, তোমাকে ভালোবাসবো আমি? সিরিয়াসলি কলরব তালুকদার, নিজের আকাশকুসুম স্বপ্ন থেকে এবার একটু বাস্তবে ফিরে এসো। আমি আবারও বলছি, তোমাকে বিয়ে করার বিন্দুমাত্র শখ বা রুচি আমার ছিল না। কেবল পরিবারের বাধ্যবাধকতায় এই জাহান্নামে পা দিয়েছি। কলরব তাচ্ছিল্য করে হাসল। তার চোখের মণি দুটো তখনও আগুনের মতো জ্বলজ্বল করছে। নিজানার আরও কাছে মুখ নিয়ে ধীর স্বরে বলল, সেটা হলেই বরং আমার জন্য মঙ্গল। একটা কথা কান খুলে শুনে রাখ নিজানা, আমি ইরাকে পাগলের মতো ভালোবাসি। এই বিয়েটা কেবল আব্বুর সম্মান বাঁচাতে করেছি, কারণ আমার উপায় ছিল না। তোরা সবাই মিলে ঠান্ডা মাথায় আমাকে এই ফাঁদে ফেলেছিস। খবরদার আমার সাথে একদম বউ আচরণ করতে আসবি না। আমিও মরে যাচ্ছি না তোর ভালোবাসা পাওয়ার জন্য। যার নিজেরই ভালোবাসা কেউ নেই, সে অন্যকে কি ভালোবাসবে? তোর বাবা মা যদি তোকে সত্যিই ভালোবাসতো, তবে তোর ক্যারিয়ার আর স্বপ্নের কথা চিন্তা না করে এভাবে আমার গলায় তোকে ঝুলিয়ে দিতেন না। কলরবের প্রতিটা শব্দ যেন বিষ মাখানো তীরের মতো নিজানার আত্মসম্মানে বিঁধল। পুরো শরীরটা কেঁপে উঠল। এক তীব্র যন্ত্রণায় তার অন্তরাত্মা দুমড়ে মুচড়ে যাচ্ছে। নিজের কণ্ঠস্বর যথাসম্ভব শান্ত রেখেই বলল, মুখ সামলে কথা বলো কলরব, তুমি নিজের সীমা অতিক্রম করছো। কলরব হাসল। তার চোখে অনুশোচনার লেশ মাত্র নেই। সে তাচ্ছিল্যের স্বরে বলল, সত্যি কথা সবসময় তেতোই হয় নিজানা। আমি আমার সীমার মধ্যেই আছি। তোর সাথে কথা বলার রুচিটুকুও আমার নেই। এখন সর এখান থেকে। কলরব এক প্রকার ধাক্কা দিয়ে নিজানাকে সরিয়ে দিল। তারপর টান টান হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। নিজানা তখনও মূর্তির মতোই দাঁড়িয়ে, তার বুকের ভেতরটা তছনছ হয়ে যাচ্ছে। হৃৎপিণ্ড ছিঁড়ে কান্না বেরিয়ে আসতে চাইছে। জীবনে কখনো এতটা তুচ্ছ তাচ্ছিল্য আর অপমানের মুখোমুখি সে হয়নি। নিজানার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিল। নিঃশব্দেই তার গাল বেয়ে তপ্ত অশ্রুর ধারা নামতে শুরু করলো। খানিক বাদেই কলরবের বিরক্ত কণ্ঠস্বর আছড়ে পড়ল, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে অন্য কোনো ঘরে গিয়ে শুয়ে পড়ছিস না কেন? আলোর জন্য আমার সমস্যা হচ্ছে, ঘুম পাচ্ছে আমার। নিজানা বিস্ময় ভরা চোখে কলরবের দিকে তাকালো। এই ছেলেটাকে সে কোনোদিনও শত্রু ভাবেনি, বরং ওর উশৃঙ্খল কাজগুলো নিয়ে দুষ্টুমি আর মজা করাই ছিল নিজানার স্বভাব। অথচ সেই কলরব আজ তাকে আবর্জনার মতো ঘর থেকে বিদায় করতে চাইছে। সামান্য সম্মান বোধ কি তার জন্য আসছে না? নিজানার আর কথা বাড়াতে ইচ্ছে করলো না। সে দুহাতে চোখের পানি মুছে জিজ্ঞেস করলো, আমি কেন যাব? কলরব শান্ত গলায় জবাব দিল, তুই যাবি না তো কে যাবে? এটা আমার ঘর। নিজানার মাথা উঁচু করে দাঁড়ালো, দৃঢ় স্বরে বলল, ভুল করছো কলরব, আজ থেকে এটা আমারও ঘর।
ঘরের কৃত্রিম আলোয় দুজনের দৃষ্টি বিনিময় হলো। কলরব পুনরায় কোনো তিক্ত বাক্যবান ছোড়ার আগেই নিজানা ক্ষিপ্র পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। ঘরের মূল আলোটা নিভিয়ে দিয়ে এক ঝটকায় নীলচে ডিম লাইট জ্বালিয়ে দিল সে। অন্ধকারের প্রতি তার আজন্মই এক ভয় কাজ করে, এক অদ্ভুত ফোবিয়া। কলরবের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখেই সে বিছানার এক কোণে শুয়ে পড়ল। কলরব মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। ওয়াশরুমে এতক্ষণ ধরে সে মনে মনে এই ছকটাই কষেছিল যে বাবা মায়ের এই আদরে রাজকন্যাকে চরম অপমান আর রুক্ষ আচরণে অতিষ্ঠ করে তুলবে। ভেবেছিল নিজানা অভিমানে ঘর ছেড়ে বেরিয়ে যাবে এবং এই জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্কের সেখানেই ইতি ঘটবে। কিন্তু এই মেয়ে তো তার সব হিসাব উলটপালট করে দিচ্ছে। নিজানা ভাঙা গলায় বলল, তোমার খুব বেশি সমস্যা হলে তুমি অন্য ঘরে চলে যেতে পারো। কলরবের মেজাজ এবার সপ্তমে চড়ল। দাদি দাঁত পিষে বলল, দেখ নিজানা, এসব জেদ করে কোনো লাভ হবে না। তোকে স্ত্রীর মর্যাদা দেওয়া বা স্পর্শ করা তো দূরের কথা, তোর মুখটাও আমি দেখতে চাই না। তার চেয়ে ভালো হয় নিজের মাকে সব খুলে বল আর এই নাটক শেষ কর, চলে যায় এখান থেকে। নিজানা শান্ত গলায় বলল, মুক্তি তোমার প্রয়োজন, তাই ডিভোর্সের কথা তুমি গিয়ে তোমার বাবাকে বলো। কষ্ট যখন তোমার, তখন লড়তে তোমাকেই হবে। আমি কেন তোমার অসভ্যতার জন্য সবার কাছে ছোট হতে যাব? আর একটা কথা শুনে রাখো, খবরদার স্বপ্নে বা ঘুমের ঘোরেও আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবে না। কলরব রাগে বিড়বিড় করে বলল। খুব পস্তাবি তুই নিজানা, অনেক পস্তাবি। নিজানা আর কোনো উত্তর দিতে পারল না। একরাশ কান্না দলা পাকিয়ে তার গলা আটকে দিয়েছে। সে কলরবের দিকে পিঠ করে শুয়ে রইল, নিজের মুখটা হাত দিয়ে চেপে ধরে নিঃশব্দে কাঁদতে লাগলো। শত চেষ্টা করেও অবাধ্য চোখের জল সে আর রুখতে পারছে না। বিপরীত দিকে মুখ করে শুয়ে আছে কলরব। আচমকা তার পুরুষদীপ্ত চোখ দুটো ছলছল করে উঠল। জীবনের অঙ্কটা এত কঠিন কেন? কেন মুহূর্তের ব্যবধানে সব কিছু এমন লণ্ডভণ্ড হয়ে গেল? এই মেয়েটাকে তো সে কোনোদিন স্বপ্নের ঘোরেও নিজের পাশে ভাবেনি, বরং অন্য কারোর আমানত হিসেবেই সে নিজানাকে দেখে এসেছে, আগলে রেখেছে। অথচ আজ নিয়তি তাকে কোথায় এনে দাঁড় করালো? সবচেয়ে বেশি তাকে দগ্ধ করছিল কায়েফের কথা। প্রেমিকা হারানোর যন্ত্রণার চেয়েও প্রিয় বন্ধু আর ভাইয়ের প্রতি করা এই বিশ্বাসঘাতকতার বোঝা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে কিভাবে কায়েফের মুখোমুখি হবে? নিজানার মৃদু ফোপানির শব্দ কলরবের কানে আসছে। মেয়েটা কাঁদছে, এক বুক অভিমান আর অপমান নিয়ে। রাতের গাঢ় অন্ধকার ছিঁড়ে ভোরের আলো ফুটতেই ধরনী এক স্নিগ্ধ আভায় জেগে উঠল। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি। রোদের তেজও ধীরে ধীরে চড়াও হতে শুরু করেছে। দিব্য অভ্যাস মতো অনেক আগেই উঠেছিল। শরীরচর্চা শেষ করে ঘরে ঢুকতেই তার চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য। নবনী আর দিয়া দুজনে দুজনার নিবিড় আলিঙ্গনে গভীর ঘুমে মগ্ন। দিয়া ছোট হাতেই নবনীকে পরম নিশ্চিন্তে জড়িয়ে ধরে আছে। নবনী নিজের সমস্ত অস্তিত্ব নিয়ে চেষ্টা করছে এই মাতৃহীন মেয়েটার শূন্যস্থান পূরণ করতে। ওদের এই অকৃত্রিম বন্ধন দেখলে ঘূর্ণাক্ষরেও বোঝার উপায় নেই যে ওদের রক্ত এক নয়। দিব্যের মনের কোণে আজ এক অদ্ভুত প্রশান্তি খেলে গেল। তার মনে হলো নবনীকে বিয়ে করার সিদ্ধান্তটি ছিল তার জীবনের শ্রেষ্ঠতম সঠিক সিদ্ধান্ত। বাইরের কোনো অচেনা মেয়ে কি পারত দিয়াকে এমন নিঃস্বার্থভাবে আগলে রাখতে? দিব্যের কেবল নিজের মনের উপরেই আক্ষেপ হয়। যদি তার মনটা একটু নরম হতো, তবে হয়তো সম্পর্কের এই বৃত্তটা পূর্ণতা পেত। তবুও তার মনে এক অজানা ভয় কাজ করে। নবনী কি তাকে কোনোদিনও মন থেকে আপন করে নিতে পারবে? হৃদয়ের টান যদি জোরানো না হয়, তবে জাগতিক সব সম্পর্কই বৃথা। দিব্য ওদের দিকে চেয়ে মৃদু হাসলো, পা টিপে টিপে এগিয়ে গেল বিছানার পাশে। নিচু স্বরেই ডাকলো, নবনী, নবনী উঠে পড়ো। আর কতক্ষণ ঘুমাবে? দিয়া, মাম্মা উঠে পড়ো তো সোনা, আজ তোমার স্কুল আছে। নবনী ঘুমের আবেশে মুখটা একটু কোচকালো। দিব্যের তা দিকে হাসি পেলেও সে আবারও ডাকলো। এবার নবনী ধরফরিয়ে উঠে বসলো। দিয়া অবশ্য কোনো ভ্রুক্ষেপ না করেই উল্টো দিকে ঘুরে পুনরায় ঘুমের রাজ্যে তলিয়ে গেল। নবনী পিট পিট করে চোখ মেলতেই সামনে দিব্যের শান্ত চেহারাটা ভেসে উঠল। মুহূর্তেই সে একরাশ সংকোচ আর আতঙ্কে কুঁকড়ে গেল। উঠে বসে ঘুম জড়ানো কণ্ঠে বলল, আজকেও আপনি আগে উঠে গেছেন? আপনাকে কতবার বলেছি আপনি যখনই জাগবেন আমায় ডেকে দিবেন। ঠিক কত বেলা হয়ে গেছে। নবনী তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে গেল। দিব্য তার অস্থিরতা দেখে অত্যন্ত ধীর গলায় বলল, শান্ত হও নবনী, রিল্যাক্স।
অতটাও বেলা হয়নি। কাল রাত অবধি তোমরা সবাই অনুষ্ঠান নিয়ে বড্ড খাটাখাটনি করেছ, তাই ভাবলাম আর একটু ঘুমাও। হয়তো ডাকার প্রয়োজন মনে করিনি। নবনী কিছুটা আমতা আমতা করে অপ্রস্তুত গলায় বলল, আপনি বুঝবেন না, বাড়িতে কত মেহমান, বড়রা সবাই জেগে গেছে নিশ্চয়ই। আপনি কি একটু কষ্ট করে দিয়াকে জাগিয়ে রেডি করে দিতে পারবেন? আমার একটু জলদি নিচে যেতে হবে। দীপু ওর অস্থিরতা দেখে আশ্বস্ত করার ভঙ্গিতেই মাথা নাড়ল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, দিয়াকে আমি দেখে নিচ্ছি। নবনী কাল বিলম্ব না করে দ্রুত ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সিঁড়ির মুখে মাঝার সাথে দেখা হতেই তিনি নিচু স্বরে বললেন কলরব আর নিজানাকে ডেকে দিতে। বড়রা গিয়ে নতুন দাম্পত্যের দরজায় কড়া নাড়াটা কেন যেন কেমন দেখায়, তাই নবনীকেই দায়িত্বটা দিতে হলো। নবনী ধীর পায়ে কলরবের ঘরের সামনে এসে দাঁড়ালো। তার বুকের ভেতরটা এক অজানা হাহাকারে ভরে উঠল। এই বাড়িতে আসার পর থেকে সে কলরবকে সবসময় এক চঞ্চল প্রাণবন্ত ছেলে হিসেবেই দেখেছে, যার হাসিতে সারা বাড়ি মুখরিত থাকতো। সেই ছেলেটার বিয়ের আনন্দ মুহূর্তেই ফিকে হয়ে গেল। ভাবতেই নবনীর ভীষণ মন খারাপ হলো। ভালোবেসে না পাওয়ার দহন যে কতটা প্রখর তা নবনীর যে ভালো আর কেই বা জানে। তবুও সে মনে মনেই দোয়া করল, নিয়তি যেন এই নবদম্পতিকে এক সুতোয় বেঁধে দেয়। যার ভাগ্যে যাকে লেখা আছে তার কাছেই তার শান্তি মিলুক। সেখানে যেন অতীতের সব জড়া ধুয়ে মুছে নতুন করে সুখের সূর্য ওঠে। দরজায় কয়েকবার আলতো করে ধাক্কা দিয়ে নবনী ডাকলো, ভাইয়া দরজা খোলো, তোমরা কি উঠেছো? নিজানা। দরজার শব্দ আর নবনীর ডাকে নিজানার তন্দ্রা ছুটে গেল। এমনিতেই সারা রাত ঠিক করে ঘুমাতে পারেনি। শেষ ভোরের দিকে কখন যেন একটু চোখ লেগেছিল। উঠে বসতেই সারা শরীরে এক অসহ্য যন্ত্রণা অনুভব করলো। রাগের মাথায় কাল রাতে ভারী শাড়ি আর গয়না কিছুই খোলা হয়নি, সেই অবস্থাতেই সারা রাত পড়েছিল। বিছানার পাশে তাকাতেই দেখলো কলরব সেখানে নেই। এত সকালে ছেলেটা কোথায় গেল? অথচ দরজা তো ভেতর থেকেই বন্ধ। যেন ভাবলো কলরব হয়তো ওয়াশরুমে আছে, তাই সে নিজে গিয়ে দরজাটা খুলে দিল। নবনী দরজায় নিজানাকে দেখে স্নিগ্ধ হেসে বলল, গুড মর্নিং। আসলে নিজে সবাই তোমাদের জন্য ওয়েট করছে তো, তাই ডাকতে এলাম। ভাইয়া কি এখনো ঘুমাচ্ছে? নিজানা ক্লান্ত চোখে মাথা নাড়ল, ধীর স্বরে বলল, গুড মর্নিং। তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো না। নবনী ঘরের ভেতরে পা রাখতেই থমকে গেল। কলরবকে কোথাও দেখা যাচ্ছে না। কোথায় গেল ছেলেটা? নিজানের দিকে তাকানে নবনী থমকালো। মেয়েটার টানা টানা চোখ দুটো আজ ফোলা, সারা মুখে একরাশ বিষণ্ণতা লেপ্টে আছে। নবনী অভিজ্ঞ মানুষ, সে বুঝতে পারল নিজানা কতটা বিধ্বস্ত। তাকে আর কোনো অপ্রস্তুত প্রশ্নে জর্জরিত না করে আলমারি থেকে একটা শাড়ি বের করে নিজানার হাতে রাখলো। এগুলো কেনার পর তারাই গুছিয়ে রেখেছিল। শান্ত গলায় বলল, একটু ফ্রেশ হয়ে এটা পরে নিচে চলে এসো কেমন? ঠিক সেই মুহূর্তের করিডর থেকে দিব্যের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। সে বেশ উচ্চস্বরে নবনীকে ডাকছে। নিজানা কোনো কথা বলল না, শুধু একবার ম্লান চোখে নবনীর দিকে তাকালো। নবনী তাকে আশ্বস্ত করে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। মনে মনে একটু বিরক্ত হলো সে। একটু পর পর এভাবে ডাকার কি আছে? করিডরে পা রাখতেই দিব্যের মুখোমুখি হলো সে। দিব্যর কপালে বিরক্তির ভাঁজ। সে কিছুটা কড়া গলায় বলল, কখন থেকে তোমায় ডাকছি? কেমন করছিল ভেতরে? নবনীর মেজাজ সত্যি একটু বিগড়ে গেল। এই বিশাল বাড়িতে ডাকলেই কি সবসময় শোনা যায়? তবুও নিজের বিরক্তিটুকু মনের আড়ালে চেপে রেখে শান্ত গলায় পাল্টা প্রশ্ন করলো, আপনার কোনো দরকার ছিল? দিব্যের কণ্ঠে গম্ভীর্য নেমে এলো। বলল, হ্যাঁ, তুমি তো অসীমকে চেনো তাই না? আজ রাতে ওর এঙ্গেজমেন্ট আছে, আমাদের সেখানে যেতে হবে। নবনী থমকে গেল। নিজেকে সামনে নিয়ে নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। দিব্য পুনরায় বলল, আজ নিয়ম মতো নিজানা রান্না করবে, তাই দুপুরের খাবারটা বাড়িতেই খেতে হবে। ভাবছি আজ আর অফিস যাব না, তোমাকে আর দিয়াকে নিয়ে একটু শপিংয়ে বেরোবো। নবনী এবার আকাশ থেকে বলল। সে অবাক চোখে দিব্যের দিকে তাকিয়ে রইল। বাড়িতে এখনও মেহমানের ভিড়। সবাই সকালের নাস্তা সেরে তবেই বিদায় নেবে। এ বাড়ির বড় বউ হিসেবে তার কাঁধে কি কোনো দায়িত্ব নেই? সে আমতা আমতা করে বলল, আসলে আমি কেন, বাড়িতে এখনো কত মেহমান আছে, তাছাড়া আমার তেমন কোনো কিছু কেনারও নেই আসলে। দিব্যের গম্ভীর গলায় বলল, নবনী, তুমি আগে আমার বউ, পরেই বাড়ির। আর কেনাকাটার কি কোনো শেষ আছে? তোমাকে তো বিয়ের সময় তেমন বিশেষ কিছু দেওয়া হয়নি, এমনকি আমি খেয়াল করেছি তুমি এর মধ্যেই একই শাড়ি কয়েকবার পরেছ। আজ রাতে একটা বিশেষ অনুষ্ঠানে যাবে, নতুন কিছু তো বড় উচিত।
নবনী ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। এই কাঠখোট্টা লোকটা তাকে এত শুষ্কভাবে খেয়াল করে, নবনীর ছোটোখাটো প্রতিটা বিষয় পর্যবেক্ষণ করে। বিস্ময় কাটিয়ে নবনী বলল, ভাইয়ার বিয়ে উপলক্ষে তো কত কিছুই কেনা হলো, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আজ মেহমানদের রেখে আমার বাইরে যাওয়াটা মোটেও শোভা দেখায় না। সবাই মনে মনে কি ভাববে বলুন তো? দিব্যের কপাল কুঁচকে এলো, চোখের দৃষ্টিতে নেমে এলো এক শীতল কাঠিন্য। কড়া গলায় প্রশ্ন করলো, তার মানে তুমি আমাকে রিজেক্ট করছো? নবনী বিস্ফোরিত নেত্রে চেয়ে বলল, কি বলছেন এসব? দিব্য এক পা এগিয়ে এসে ওর খুব কাছে দাঁড়ালো। শোনো নবনী, দিব্য তালুকদার কারো সেকেন্ড অপশন হয়ে থাকতে শেখেনি। আমি যেখানে থাকবো সেখানে আমার প্রাধান্যই সবার আগে হওয়া চাই। অথচ তোমার কাছে আমার চেয়ে এবারের মেহমান আর লৌকিকতা বড় হয়ে গেল। ইদানিং তুমি আমার সাথে বড্ড বেশি জেদ করছো। নবনী হতভম্ব হয়ে দিব্যের দিকে তাকিয়ে রইল। কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছে লোকটা। সামান্য একটা শপিংয়ের বিষয়কে সে প্রত্যাখ্যান করে ইগোর পর্যায়ে নিয়ে গেল। নিজেকে সারাক্ষণ গম্ভীর আর বয়স্ক ভাবা এই মানুষটার চিন্তাভাবনা এত পরিণত আর জেদি হতে পারে তা নবনীর কল্পনার বাইরেই ছিল। ইচ্ছে করছিল মুখের উপরে কড়া দুটো কথা শুনিয়ে দিতে। লোকটা কি জানে না যে বাড়ির লোক কোনো কথা শোনালে সেটা নবনীকেই শোনাতে হবে, মানে শুনতে হবে? কিন্তু নিজের স্বভাবজাত ধৈর্য নিয়ে সে নিজেকে সামলে নিল। শান্ত গলায় বলল, আপনি ভুল বুঝছেন, আমি ওভাবে বলতে চাইনি। একটা কাজ করুন, আপনি একাই চলে যান, আমার জন্য শাড়ি নিয়ে এলেই হবে। আর হ্যাঁ, সাথে ম্যাচিং চুড়ি আনতে ভুলবেন না কিন্তু। নবনী যখন চুরির কথাটি বলল, দিব্যের তপ্ত মেজাজ যেন এক মুহূর্তেই জল হয়ে গেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ভুলটা কিছুটা হলেও আজ করতে পারল। মৃদু মাথা নেড়ে নিচু স্বরেই বলল, আচ্ছা, আর কিছু জানতে হবে? নবনী দুই পাশে মাথা নেড়ে না সূচক ইশারা করল। দিব্য আর এক মুহূর্ত দেরি না করে গটগট করে চলে গেল। নবনী ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। লোকটা একটা রহস্যময় ধাঁধা। নিজানা বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বিছানার উপরে বসে রইল। চারিদিকের নিস্তব্ধতা যেন তাকে গ্রাস করতে চাইছে। হঠাৎই তার মনে এক খটকা লাগলো। কলরব কি আদৌ ওয়াশরুমে আছে? সংশয় নিয়ে সে ধীর পায়ে এগিয়ে গেল এবং ওয়াশরুমের দরজায় একটা হালকা ধাক্কা দিল। আশ্চর্যের বিষয়, কোনো বাধা ছাড়াই দরজাটা একটা শব্দেই খুলে গেল। ভেতরে উকি দিয়ে নিজানা দেখল পুরো জায়গাটাই শূন্য। নিজানার বিস্ময়ের সীমা রইল না। একটা বন্ধ ঘর থেকে আস্ত একটা মানুষ কিভাবে কর্পূরের মতো উবে গেল কি করে? তবে এই রহস্য নিয়ে বেশিক্ষণ মাথা ঘামানোর বিলাসিতা তার নেই। সময় কাটা দ্রুতই ছুটছে। সে তড়িঘড়ি করে একটা দীর্ঘ সময় নিয়ে গোসল সারল। শরীরের ক্লান্তি আর মনের গ্লানি দুই ধুয়ে ফেলতে চাইল, কিন্তু বিপদ ঘটল গোসল সেরে বেরোনোর পর। শাড়িটা নিয়ে সে অথই সাগরে পড়ল। জীবনে কোনো দিন নিজের হাতে শাড়ি পরার অভিজ্ঞতা তার নেই। ঘরের দরজাটা আলতো করে ভিজিয়ে দিয়ে বারবার চেষ্টা করতে লাগলো, কিন্তু শাড়ির ভাঁজগুলো যেন অবাধ্য কোনো সাপের মতো তার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই দরজায় বলিষ্ঠ একটা করাঘাত পড়ল। নিজানা চমকে উঠে কাপা গলায় জিজ্ঞেস করলো, কে? বাইরে থেকে চেনা কণ্ঠস্বর ভেসে এলো, আমি কুহু। কি করছিস ভেতরে? আমি কি আসতে পারি? নিজানা বেশ স্বস্তি পেল। গায়ে দ্রুত শাড়িটা কোনো রকমে পেঁচিয়ে এসে হন্তদন্ত হয়ে দরজাটা খুলে দিল। কুহু ভেতরে পা রাখতেই নিজানা বিধ্বস্ত আর চিন্তিত চেহারা দেখে থমকে গেল। নিজানা তড়িৎ গলায় বলল, খুব ভালো হয়েছে তুই এসেছিস। কুহু, দয়া করে আমাকে একটু সাহায্য কর, আমি কিছুতেই এই শাড়িটা পরতে পারছি না। কুহু ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকলো। নিজানার ভেজা চুল আর সতেজ অবয়ব দেখে তার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু মিষ্টি ভরা হাসি ফুটে উঠল। সে নিজানাকে আপাতমস্তক পরখ করে কৌতুক মেশানো স্বরেই বলল, 1 মিনিট দাঁড়া তো বাপু, তোকে না বড্ড জোর করে এই বিয়েতে রাজি করানো হয়েছিল, এর মধ্যে দেখছি তোর তিক্ততা ধুয়ে মুছে সাফ করে ফেলেছিস। ব্যাপার কি বলতো? নিজানা মুহূর্ত কয়েকের জন্য পাথরের মতো নিথর হয়ে কুহুর দিকে তাকিয়ে রইল। কুহুর কথার ভেতরের ইঙ্গিতটা যখন তার মাথায় পরিষ্কার হলো, তখন লজ্জার চেয়ে এক পাহাড় সম বিরক্তি আর ঘৃণা তার চোখে মুখে ভর করল। সে দাঁত চেপে ধমক দিয়ে উঠল, জাস্ট শার্ট আপ কুহু, কী সব কথা বলছিস? ছি! কুহু খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতেই সে নিজানার একদম কাছে এসে দাঁড়ালো এবং এক আঙ্গুলে নিজানার গলার কাছে ইশারা করে বলল, করলে বুঝি দোষ নেই, আর বললেই দোষ। যদি সবটাই বাজে কথা হয়ে থাকে তবে তোর গালে ওই দাগটা কিসের শুনি? এবার বল দেখি, ওটাও কি আমার সাজানো কথা?
নিজেই না স্তম্ভিত হয়ে গেল। কুহুর কথায় নিজের গলার উপরে হাত বুলিয়ে সে এক ছুটে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গলার একপাশে লালচে হয়ে ওঠা সেই কালছিটে দাগটা স্পষ্ট ফুটে আছে। অসাবধানে কেউ দেখলে এটা অন্য কোনো গভীর সম্পর্কের চিহ্নই ভাবতে বাধ্য। নিজেরা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। আয়নার প্রতিবিম্বে নিজের ক্লান্ত চোখের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, তুই যা ভাবছিস মোটেও তেমনটা নয় কুহু। সারারও তুই ভারী হাড়টা পরেও ওভাবেই ঘুমিয়ে পড়েছিলাম, হয়তো তারই ছাপ কিংবা খোলার সময় কোনোভাবে লেগেছে। এবার দয়া করে তোর ওই উর্বর মস্তিষ্কের বাজে চিন্তাগুলো বন্ধ করে আমাকে শাড়িটা পরতে সাহায্য কর।